আমরা মরার আগে পাগল হয়ে মরব। ক্ষিপ্ত হয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, পাগল। নিজের জামাকাপড় ছিঁড়ছে। হতে পারে সামনের ৫-৭ বছরের মধ্যেই ওই মহাপ্রলয়টা আসবে, যা থেকে আমরা বাঁচতে চেয়েছিলাম। ঘরে ঘরে লোকজন একে অপরকে মারতে থাকবে। পৃথিবীর জনসংখ্যার 0.01% লোক দায়ী এই পুরো গ্রহকে ধ্বংস করার জন্য। আর এই কথাগুলো কখনো সামনে আনাই হয় না, বরঞ্চ দোষী সাব্যস্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। ওদেরকে বলা হচ্ছে, দেখো তোমরা রিসাইক্লিং করো, তোমরা একটা বাল্ব কম জ্বালাও, তোমরা গাড়ির জায়গায় না তোমরা একটা কাজ করো, তোমরা বাসে চড়ো, তোমরা ইলেকট্রিক ভেহিকেল চালাও। কারণ যে ইলেকট্রিক ভেহিকেলটা বানায় সে নিজেই কত বড় অ্যামেচার। যেটাকে আজ আপনি সাহারা মরুভূমি বলেন, তা জানেন কি আগে কি ছিল? ওটা একটা সুজলা সুফলা ঘন সবুজ জঙ্গল ছিল। এটাই হলো ক্লাইমেটের পাওয়ার। নমস্কার স্যার। আজ আমি গরম নিয়ে একটু ভাবছিলাম যে গরম এত বেশি ছিল যে ৭০-এর সময়ও ৪.৫ থেকে ৫.৫ করতে হলো। তাছাড়াও যে আমি পড়াশুনো যখন করলাম তখন আমি দেখলাম যে কথা শুধু আজকের নয়, জানুয়ারি থেকে আজ অবধি যতগুলো মাস কেটেছে এবছর তা সব রেকর্ড ভাঙার মতো গরম ছিল। মানে আজ অবধি আমাদের যতটা হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড ছিল সেটা জানুয়ারিতে ভেঙেছে, তারপর জানুয়ারি রেকর্ড ফেব্রুয়ারিতে ভাঙলো, আর এরকম করতে করতে এবছর মে মাসে আজ অবধি যত পুরনো রেকর্ড ছিল তা সব ভেঙে দিয়েছে। এবার এই যে এই ধরনের গরম, তার এক তো আমরা নিজেরাই যা পরিণাম হয় তা ভোগ করি, আর আমরা বাইরে বেরালে ২ মিনিটও রোদ্দুরে দাঁড়াতে পারি না। কিন্তু আমি দেখছি যে এই সব কিছুর সাথে ভারতে বড় পরিমাণ জনসংখ্যা আছে, যেখানে কিছু মানুষদের কাজই এটাই যে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, বাইরেই কাজ করতে হয়। এত কিছুর মধ্যে আমি বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছে এগুলো। মানে এই ধরনের তাপমাত্রা, আবহাওয়া, এই ধরনের পরিবর্তন, এটা আমাদের কোথায় নিয়ে মাস যাচ্ছে? ইনফিনিটি। আর এই বছরই হয়নি, জানুয়ারি থেকে মে অবধি গত ১১ মাস প্রত্যেকটা ইতিহাসের ১১খানা সবথেকে গরম মাসগুলোর মধ্যে ছিল। মানে তুমি যদি গত অক্টোবর মাসটাকে নাও, আজ পর্যন্ত সবথেকে গরম অক্টোবর মাস ছিল। ৫ নয়, ১১ মাস এমন ছিল। আর এটার যেই মেটেরিয়াল অ্যাসপেক্টটা আছে, ওই বিষয়ে তো আমি অনেকবার কথা বলেছি। এটার যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে ওটা সামনে আসছে, আর ওটার ওপর অনেক কম চর্চা হচ্ছে। ওটা হলো যে আমাদের যে পুরো শারীরিক ব্যবস্থাটা আছে ও এতটা তাপমাত্রা সহ্য করার মতো বিবর্তিত হয়নি। ইভলিউশনের পুরো প্রক্রিয়াটাতে মানুষকে বা কোনো প্রজাতিকে বা কোনো জীবজন্তুকে আগে কখনো এত তাপমাত্রা সহ্য করতেই হয়নি। তো এই যে তাপমাত্রাটা এসেছে, এটা আমাদের শরীরের সহ্যসীমার বাইরে। ওটাই শুধু আমাদের চামড়াই জ্বলবে না, ওটাতে এটা হবে যে আমরা মাস ইনফিনিটির যুগে প্রবেশ করব। হিউম্যান ডিসিশন মেকিং গণ্ডগোল হচ্ছে। আপনি ঠিকভাবে ভাবতে পারুন, ওটার জন্য জরুরি শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট সীমায় থাকা। আর শরীরের ওপর যে হাওয়াটা আসছে, রৌদ্র পড়ছে, তার তাপমাত্রাও নির্দিষ্ট হওয়া উচিত। যখন তাপমাত্রা সেই সীমা ছাড়িয়ে যায়, তো আপনার বিচার বিবেচনা করার প্রক্রিয়াতে অনেক গণ্ডগোল দেখা যায়। যেমন আপনার পাচন প্রক্রিয়াতে গণ্ডগোল দেখা যায়। যখন গরম অনেক বেশি হয়, দেখেছেন না, হজম শক্তি অন্যরকম হয়ে যায়। আমরা বলিও যে গ্রীষ্মকালের আলাদা, শীতকালের আলাদা খাদ্য তালিকা, আমরা এই ধরনের কথা বলে থাকি না? তো যেমন পাচনতন্ত্রের ওপর প্রভাব পড়ে তাপমাত্রার, ঠিক তেমনই এই যে পুরো বৈচারিক তন্ত্রটা আছে, যেখানে ভাবনাগুলো সামিল হয়, সেটার ওপরেও টেম্পারেচারের প্রভাব পড়ে। আপনাদের ভাবনা চিন্তাও বদলে যাচ্ছে টেম্পারেচারের জন্য। আপনি পাগল হয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষই পাগল হয়ে যাচ্ছে। বিহারের কোনো জেলায় কেউ একজন রিপোর্ট ছেপেছিল যে ডগ বাইটসের ঘটনা ৬ গুণ বৃদ্ধি পেয়েছে আগের মাসেই। আর এই যে কুকুরগুলো কামড়াচ্ছে, তাদের রেবিশ নেই, তারা শুধু এত গরমে পাগল হয়ে গেছে। আরও শুনুন, এমন জন্তু যারা সাধারণত আক্রমণাত্মক হয় না, যেমন গরু, যেমন ছাগল, এরা ভয়ঙ্কর রূপে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। এদের পুরো ব্যবহার পাল্টে যাচ্ছে। আর ওই একই ব্যাপার মানুষের মধ্যেও দেখা যাচ্ছে। মানুষের ব্যবহারটাও পাল্টে যাচ্ছে, মানুষ অন্যরকম হয়ে যাবে। ছোটখাটো পরিবর্তন তো নয় না। এরকম নয় যে
1-8 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হয়ে গেছে, আর সেটা আবার ঠিকও হয়ে যাবে। তাপমাত্রায় 4 ডিগ্রি 5 ডিগ্রির বৃদ্ধি দেখা যাচ্ছে, আর যত বৃদ্ধি দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ক্রমাগত, আর পরে ওটা আরও বাড়বে। এই তো গতকালই তো ছিল যে কমিউনিটিতে দিয়েছিল না ভোপালে, ওই এয়ার কন্ডিশনটা ডিজাইনটি ছিল না এতটা টেম্পারেচার সহ্য করার মতো, আর ফেটে গেছিল। ঠিক সেরকমভাবেই আপনার যে ব্রেনটা আছে না, ডিজাইনটি নয় এতটা তাপমাত্রা সহ্য করার মতো। এখন সেটা ফাটবে তো না, কিন্তু এটার ভেতর যে পুরো নিউরাল সার্কিটটা আছে ওগুলো সব উল্টে পাল্টে যাচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিসই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয় না। এর ভেতরে যে খেলাটা, ওটা ইলেকট্রিক্যাল সার্কিটসেরই, ইলেকট্রিক্যাল কেমিক্যাল সার্কিটসই তো ভেতরে পুরোটা। আর যে কটা সার্কিটস আছে তারা পুরোটাই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়। আপনি দেখেন, আপনার যখন জ্বর হয় তখন আপনি উল্টোপাল্টা বলতে থাকেন, দেখেছেন? ঠিক ওভাবেই পুরো মানব সভ্যতা, এই যে জ্বরটা, এটা 1-2 জনের নয়, পুরো মানব সভ্যতার আছে। পুরো মানব সভ্যতার চিন্তাভাবনার পদ্ধতি পাল্টে যাবে, আর সেইগুলোই হবে যেটা আপনি মহাভারতে পড়েছেন। শ্রীকৃষ্ণের দ্বারকাতে কি হয়েছিল? অন্তর্যুদ্ধ। ওখানে সবাই একে অপরকে মারছিল। আজকেই একটা খবর আছে যে বিশ্বজুড়ে গৃহযুদ্ধ, সিভিল ওয়ারের সম্ভাবনা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, কারণ লোকজন এই পুরো জলবায়ু পরিবর্তনের কারণে পাগল হয়ে যাচ্ছে। আর লোকজনের মধ্যে শাসকরাও আছে, লোকেদের মধ্যে ওরাও তো আছে যারা ডিসিশন মেকার, ওরাও সবাই পাগল হয়ে যাচ্ছে। আপনাদের এটা শুনে অনেক অদ্ভুত লাগবে, কিন্তু একটু এটার ওপর বিচার করবেন। আপনি বাজারে যাচ্ছেন আর কি কিনছেন, আপনাদের পছন্দ বদলে যাচ্ছে, কোন রং পছন্দ করছেন সেটাও বদলে যাচ্ছে। আপনি কার সাথে বন্ধুত্ব করবেন না করবেন আপনার পছন্দ পাল্টে যাচ্ছে। আপনি কার সাথে বিয়ে করবেন না করবেন সেই সিদ্ধান্তটা পাল্টে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন আপনাকে পুরো বদলে দিচ্ছে। আমরা মাস এক্সটিংশনের আগে মাস ইনসেনিটির মধ্যে দিয়ে যাব। আমরা মরে যাব, কিন্তু এটা নয় যে শুধুমাত্র গরমের জন্যই মরব, আমরা আমাদের পাগলামির জন্য মরব। আমরা মরার আগে পাগল হয়ে যাব, বিক্ষিপ্ত রূপে চারিদিকে ঘুরতে থাকব। পাগল, নিজের জামাকাপড় ছিঁড়ে একদম তপ্ত হওয়া রাস্তার ওপর দিয়ে হাঁটব, কিছু দূর চলব, আর তারপর শবদেহ হয়ে গরম রাস্তাতেই ছাই হয়ে যাব। এভাবেই শেষ হবে মানব সভ্যতা। পশুদের মধ্যে, পাখিদের মধ্যে দেখা যাচ্ছে পাখিদের ব্যবহার বদলে যাচ্ছে, তাদের প্রজননের সময় পাল্টে যাচ্ছে। যারা কিছুটা গ্রামীণ এলাকা থেকে এসছেন, কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা জানেন যে ফসলের ফলনে পরিবর্তন এসছে। যেই সময়টায় বুনন, রোপণ, কাটাই হতো, ওই সব কিছুই 10 থেকে 20 দিন এদিক ওদিক করে পিছিয়ে গেছে। অনেক ফসল যা আগে অন্য অন্য অঞ্চলে হতো সেটা এখন হয় না। তাপমাত্রা বেড়ে গেছে। যারা আপেল উৎপন্ন করে হিমাচলে, কাশ্মীরে, আপনি তাদের সাথে কথা বলে দেখুন যে আপেল ফলনের ক্ষেত্রে একদম পরিবর্তন এসে গেছে। টেম্পারেচার অনেকটা সেন্সিটিভ হয়, আর তার খেলা। শুধু এটাই নয় যে বাইরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাইরে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে ওটা আমাদের ভেতর থেকে বিক্ষিপ্ত করে দিচ্ছে। আমরা পাগল হয়ে যাচ্ছি, আমরা পাগল হচ্ছি, সাথে পাখি পাগল হয়ে যাচ্ছে, গরু পাগল হয়ে যাচ্ছে, কুকুর পাগল হয়ে যাচ্ছে। মাস ইনসেনিটি। আমরা এই শাস্তিটা পাচ্ছি যে যে আমরা বিলুপ্ত হওয়ার আগে আমাদের বিক্ষিপ্ততা দেখব। ঘরে ঘরে লোকজন একে অপরকে মারতে থাকবে। যখন খাওয়ার মতো জল থাকবে না, তখন কি করবে? তাপমাত্রা এত বেড়ে যাবে, কি করবে? আর এই সব কিছু না একটা বিন্দু পর্যন্ত যাবে, একটা টিপিং পয়েন্ট পর্যন্ত যাবে, তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এখন তো কি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই আমরা এসির মাধ্যমে ওটাকে কন্ট্রোল করে নিচ্ছি। অনেক লোক তো এটা জানতেও পারে না। যেই লোকগুলোর কাছে কুলিংয়ের ব্যবস্থা আছে তাদের কাছে এরকম মনে হবে যে অন্য জগতের কথা বলা হচ্ছে। কিসের ক্লাইমেট, কিসের টেম্পারেচার, সব তো ঠিক চলছে, কি হচ্ছে আবার? তারা এটা বুঝতে পারবে না। তারা এটা বুঝতে পারছে না যে কুলিং একটা ইনএফিশিয়েন্ট প্রসেস ফিজিক্সের।
আপনি কোথাও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে চাইলে হিটিং এফিসিয়েন্সি, কুলিং এফিসিয়েন্সি দ্বিগুণ হয়ে যায়। বুঝতে পারলেন না? 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে গেলে যতটা পাওয়ার লাগে ওটার দ্বিগুণ পাওয়ার লাগে 1 ডিগ্রি তাপমাত্রা কমাতে গেলে। আপনাদের যে এসি, ফ্রিজ ইত্যাদি হয় সেগুলোর কোনোটারই এফিসিয়েন্সি 40-45% বেশি হয় না। কুলিং এটা অনেক ইনএফিশিয়েন্ট প্রসেস, অনেক পরিশ্রম লাগে ঠান্ডা করতে। আপনি গাড়িতে হিটার চালান, আপনি দেখেছেন কখনো? গাড়ির ইঞ্জিনের ওপর খুব একটা চাপ পড়ে না, কিন্তু এসি চালালে কি হয়? যদি গাড়ি ছোট হয়, 1000-1200 সিসির ইঞ্জিনের গাড়ি, ওখানে আপনি এসিটা চালিয়ে দেবেন, তো আপনি বুঝতে পারবেন গাড়ির ইঞ্জিনে লোড পড়ছে। স্পিড, অ্যাক্সিলারেশন কম হতে শুরু করে দেয়, আপনি দেখেছেন। কিন্তু এটা হিটার চালালে কখনো হবে না, কারণ হিটিং একটা এফিশিয়েন্ট প্রসেস। আপনি যখন কুলিং করতে চাইবেন তখন অনেক বেশি ইলেকট্রিসিটি লাগবে, অনেক বেশি ইলেকট্রিসিটি অনেক বেশি কার্বন এমিট করবে। এটা একটা ভয়ঙ্কর রকমের নেগেটিভ ফিডব্যাক লুপ। টেম্পারেচার যতটা বাড়বে আপনার কুলিং নিড ততটাই বাড়বে। কুলিং ইনএফিশিয়েন্ট প্রসেস একটা আছে, ওটা অনেক ইলেকট্রিসিটি খাবে। ইলেকট্রিসিটি খেলে ইলেকট্রিসিটি জেনারেশন আরও বেশি পরিমাণে কার্বন এমিট করবে, আরও বেশি কার্বন এমিট করলে আরও বেশি টেম্পারেচার বাড়বে। আমরা ওই নেগেটিভ ফিডব্যাক লুপে চলে এসেছি। আর এই সব কিছু আমরা ভেবেছিলাম যে যত দশকে হবে তার থেকে আরও তাড়াতাড়ি হচ্ছে। হতে পারে সামনের 5-7 বছরেই ওই মহাপ্রলয় আসতে পারে যেটা থেকে আমরা বাঁচতে চাইছিলাম। মেটেরিয়াল অ্যাসপেক্টসের কথা আমরা বলেছিলাম যে জিডিপি কম হয়ে যাবে, এটা কম হয়ে যাবে, সমুদ্রের তলটা বেড়ে যাবে, তো শহর ডুবে যাবে। আর এই কথা এখন বেশিরভাগ লোক জানতেও পারছে যে হ্যাঁ, আমরা জানি যে উদাহরণস্বরূপ থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক, ওটা ডুবে যাবে। সামনের কিছু বছরের মধ্যে তাকে রাজধানী বদলাতেই হবে, কারণ রাজধানীটা ডুবে যাবে। আমরা খুব ভালোভাবেই জানি যে মালদ্বীপ বিলুপ্তির খাদে দাঁড়িয়ে আছে, তাই তারা নকল আইল্যান্ডস বানানোর চেষ্টা করছে। আমরা খুব ভালোভাবে জানি যে কোরাল ব্লিচিং ভয়ঙ্করভাবে হয়ে গেছে, আর আমরা 60-70% কোরাল হারিয়ে ফেলেছি। এইসব কথাগুলো আমরা জানি, কিন্তু মাস ইনস্যানিটির যে কথাটা আছে সেটা এখনও জনপ্রিয়তা পায়নি। ওটা আমরা এখন দেখতে পাচ্ছি, তার কিছু প্রমাণ সামনে আসছে। জলবায়ু পরিবর্তন মানুষকে পাগল করছে, আমরা বিক্ষিপ্ত হয়ে পড়ছি, আর সেটা জানতেও পারছি না। ওই বিক্ষিপ্ততা প্রত্যেক সময় আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, যখন আপনি শুয়ে আছেন তখনও বাড়ছে। ভাই, যে কোনো মেশিন ওই পরিবেশেই কাজ করবে না যেই পরিবেশের জন্য সে তৈরি। আমাদের মেশিন এই পরিবেশের জন্য তৈরি হয়নি। এই পরিবেশে আমাদের মেশিন খারাপ হচ্ছে, আমরা পাগল হয়ে যাচ্ছি। আর পাগলামিটা যথেষ্ট সংক্রামক। ঘরে যদি একজন ব্যক্তি বিক্ষিপ্ত ব্যবহার করতে থাকে পাগলের মতো, তাহলেও আরও 3-4 জনকে পাগল করে দেবে। ভাবুন না, ঘরে একটা মানুষ উন্মাদের মতো যদি ব্যবহার করতে থাকে তা বাকিদের কি অবস্থা হয়? পাড়ায় একটা বাড়িতে পাগল হলে বাকিদের কি অবস্থা হবে? মাস কন্টেজিয়াস ইনসেনিটি, উই আর এন্টারিং দ্যাট ফেজ। আর তাতে জানেন কি হবে? ইনসেনিটির কার্ভটাও এক্সপ্লোরেন্সিয়াল হবে, কারণ আপনি যত ইনসেন হবেন আপনি ততটা বেশি ভয়ানক কার্যকর্ম করবেন, আর ওটাতে ইনসেনিটি আরও বেড়ে যাবে। যে মানুষটা একদম বিনাশের খাদে দাঁড়িয়ে আছে, সে তখন যা ইচ্ছা করে, এই কারণেই যে সে নিজেকে বাঁচাতে চায়, এবং বাকি কিছুটা কারণ সে পাগল হয়ে গেছে সেই জন্য। তখন সে যা খুশি করবে। ও একদমই ভাববে না যে আমি যা করছি এর পরিণাম কাল কি হবে। সে ভাববে আজকে আমি নিজেকে বাঁচিয়ে নিই, সেটাই আমার জন্য যথেষ্ট। আগামীকাল তো এমনিতেও আসবে না, আজ যেভাবে হোক বেঁচে নিই। লাখ লাখ প্রজাতি আছে যারা চুপচাপ বিলুপ্ত হয়ে গেছে, ওদের খবর আমরা জানতেই পারছি না।
জার্মানিতে রিসার্চ হয়েছে, ওখানে কোনো একটা জঙ্গলে, তো ওখানে রাতে শব্দ রেকর্ড করা হচ্ছিল ৩০-৪০ বছর ধরে। রাতে জঙ্গলে আওয়াজ রেকর্ড করা হচ্ছিল ৩০-৪০ বছর ধরে। আর ওখানে যে এখন পরিণাম উঠে আসছে সেটা এতটাই ভয়ানক যে ৭০% শব্দ বন্ধ হয়ে গেছে। ওই ফ্রিকোয়েন্সিগুলোই নেই। মানে বুঝতে পারছো? আর এটা জঙ্গলে, ওখানে কেউ গিয়ে মারছে না। শুধু ৩০-৪০ বছরের মধ্যে ২/৩ বেশি ওখানে যে প্রজাতিগুলো ছিল এখন তারা নেই, চলে গেছে। কারণ ইকোলজিক্যাল সিস্টেমস অনেক সেন্সিটিভ হয়। ওখানে কোনো জিনিস যদি একটু কম বেশি হয় তারা বাঁচে না। ক্লাইমেটের কতটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে আমরা বুঝতেই পারছি না। ভারতের আমরা কথা বলি, আমাদের গৌরবময় সভ্যতা। আপনারা জানেন আমাদের যে অতীতে সব বড় বড় সভ্যতা ছিল ভারতেই, ওগুলো সব ক্লাইমেট চেঞ্জের জন্যই ধ্বংস হয়েছে। আর সেই সময় এত ব্যাপক কিছু ক্লাইমেট চেঞ্জ ছিলই না। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিভাবে সমাপ্ত হয়ে গেছিল? কিভাবে হয়েছিল? আমরা এগুলো ভাবিই না। দক্ষিণ ভারতেও যে বড় বড় সব সভ্যতাগুলো ছিল, গিয়ে পড়বেন বইতে যে চোল সাম্রাজ্যর কি হয়েছিল, সমাপ্তি কিভাবে ঘটল। আমরা কথা বলি জিডিপির, বলি পরে আমরা ভবিষ্যতে কিছু বানাবো, তাতে সমৃদ্ধি আসবে। ক্লাইমেট এমন একটা জিনিস, একটা গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে, সেখানে একটা মানুষও বাঁচে না। একটা মানুষও বাঁচে না। রাখো তোমার জাতীয়তাবাদ। আর এইসব যে নিজেদেরকে রাষ্ট্রের নেতা বলে, এরা ক্লাইমেটের কথা বলে না। আপনি শুধু এইটুকুনি গুগল করে নেবেন যে ভারতের কেমন কেমন সভ্যতা ছিল, কোন কোন বড় সাম্রাজ্য ছিল, যারা শুধু ক্লাইমেটের শিকার হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। আপনি কি ভাবেন কোনো শত্রুর দরকার হয় যাতে ওই সবাই ঘোড়ায় চড়ে এসছিল, যুদ্ধ করে দেশে আগুন লাগিয়ে দেয়, আর শুধু তখনই দেশ ধ্বংস হয়? না রে ভাই, কোনো আক্রমণের দরকার পড়ে না। ক্লাইমেটটাই যথেষ্ট সবকিছু ধ্বংস করার জন্য। যাকে আজ আপনি সাহারা মরুভূমি বলেন, জানেন ওটা আগে কি ছিল? ওটা একটা সুজলা সুফলা ঘন সবুজ জঙ্গল ছিল। এটাই ক্লাইমেটের ক্ষমতা। আজ আমরা ওটাকে সাহারা মরুভূমি বলি। আর ভারত তো একদমই শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এখানে সমস্ত ফসল টেম্পারেচারের ওপর নির্ভরশীল। বুঝলেন না? বেশিরভাগ ফসল কখন হয়? বর্ষাতেই তো হয়। মানে হলো মনসুন। মনসুন কি? যখন সমুদ্রের ওপর হাওয়ার চাপ সৃষ্টি হয়, তখন স্থলে মানে মাটির ওপরে কম থাকে, তখন হাওয়া সমুদ্র থেকে মাটির দিকেই আসতে চায়। এটাই স্বাভাবিক। যে কোনো দ্রব্য বেশি প্রেসারের ক্ষেত্র থেকে কম প্রেসারের দিকে চলে যায়। এই যে প্রেসার ডিফারেন্সিয়াল ব্যাপারটা, এটা হয় কি করে? এটা টেম্পারেচার থেকে হয়। কি তাই তো হয় নাকি? এটা জানেন না? জানেন না? আপনি এটাও জানেন যে ল্যান্ড আর ওয়াটারের থার্মাল কোএফিসিয়েন্ট একদম আলাদা। এটাও জানেন যখন টেম্পারেচার অনেক বেশি পরিমাণে বাড়বে, তখন বেশি পরিমাণে কারটা বাড়বে, জমিরটা না জলেরটা? জমির। জলে স্পেসিফিক হিট আমরা জানি, তাতে লিকুইডস লেভেল অনেক হাই থাকে। আর মনসুন আসবেও তখনই যখন এক বিশেষ প্রেসার ডিফারেন্স থাকবে, বিশেষভাবে। আর সেই বিশেষ প্রেসার ডিফারেন্স তখনই হবে যখন একটা বিশেষ টেম্পারেচার ডিফারেন্স থাকবে। আর সেই বিশেষ টেম্পারেচার ডিফারেন্স মেনটেন হবে না যদি টেম্পারেচার বেড়ে যায়, কারণ টেম্পারেচার সি এর পরে বাড়ে, ল্যান্ডের টেম্পারেচার তাড়াতাড়ি বেড়ে যায়। বৃষ্টি হয়ে গেছে,
আমরাও সাহারা হয়ে যাব। এই কথাটা আমরা বুঝতে পারছি না। হিমালয় তো তিব্বতেও আছে ভাই আমার। বরফের মরুভূমি বলে তাকে। একটা ঘাসও জন্মায় না। বৃষ্টি নেই তো হিমালয় দিয়েও কিছু হবে না। মনসুন যদি না থাকে শুধু, তো এইটা বলে হবে না যে ভাই আমার মাটি খুব উর্বর আর আমাদের কাছে হিমালয় আছে। না মাটিটা উর্বর থাকবে, না হিমালয় দিয়ে কিছু হবে। তিব্বতটা কি? কেন আছে? কারণ মনসুন এদিক থেকে আসে, দক্ষিণের দিক থেকে। আর তিব্বতের মুখটা কোন দিকে? উত্তরের দিকে, চীনের দিকে। বর্ষা ওখানে পৌঁছতে পারে না। ভেনেজুয়েলা বলেছে তো যে ওখানে শেষ, গ্লেসিয়ারটাও চলে গেছে। আমরা কতটা নির্বোধ মানুষ আমরা বুঝতেও পারছি না। আরে গঙ্গোত্রীটাও তো গ্লেসিয়ারই। যদি ভেনেজুয়েলার শেষ গ্লেসিয়ারটা চলে যায় তাহলে ভারতের শেষ গ্লেসিয়ারটা কতক্ষণ বাঁচবে? গঙ্গা কোথা থেকে বইবে? আর যমুনা কিভাবে বলো? আপনি আজই গুগল করে দেখুন যে দক্ষিণ ভারতের যে বড় বড় নদীগুলো আছে সেগুলো আজ কটা বইছে। ছোট নদীদের কথা বলছি না, দক্ষিণের যে 15টা সব থেকে বড় নদী আছে, মে মাসে কতগুলো এখনো বইছে সেটা দেখুন একবার। অর্ধেকও নয়, সব শুকিয়ে গেছে। প্রবাহ কম হয়নি, প্রবাহ শূন্য হয়ে গেছে। কারণ এদের কাছে কোনো গ্লেসিয়ার নেই। তবে কিসের ওপর আশ্রিত থাকে? বৃষ্টির ওপর। বৃষ্টি তো হয়ই না, গ্লেসিয়ার গলে যাবে। রাফটিং করবেন ঋষিকেশে। বাজে কথা নয়, তোমরা হেসো না। এটা আমি আসন্ন ভবিষ্যতের কথা বলছি। ভেনেজুয়েলার গ্লেসিয়ার চলে গেছে তো গঙ্গোত্রী কতদিন বাঁচবে বলুন? আর আগে বন্যা আসবে, পরে খরা। কারণ ওই বরফ আগে গলবে, যখন গলবে তখন ভয়ানক বন্যা আসবে কয়েক বছর ধরে। কয়েক বছর ধরে, তারপরে হঠাৎ যখন সব বয়ে যাবে তখন খরা। ঠিক যেমন ফ্রিজের ডিফ্রস্টিং করেছেন কখনো? ফ্রিজার যেটা হয় ওখানে দেখেছেন কতটা বরফ? ধরো ওটা গ্লেসিয়ার। আর যখন আপনি ডিফ্রস্টিং বাটনটা টিপে দেন তখন কি হয়? তখন জলই জল দেখা যায়, আর না দেখলে তো ঘরেও সেই জল ছড়িয়ে যায়। রান্নাঘরে রাখলে তো জলে জলাকার হয়ে যায়। আর তারপর সব শুকনো। এটা ভারতের সাথেও হতে চলেছে। আমাদের কাছে বড় বিষয়টা কি? আইপিএল, ভোট, আর এই বিক্ষিপ্ত চরিত্রের নেতা যারা ক্লাইমেট চেঞ্জটা কি হয়তো জানেই না, অথবা তাদের মাথায় ঢুকতে চাইছে না যে রাষ্ট্রর সামনে এখন সবথেকে বড় বিপদটা এটাই। যেরকম মৃত্যুই যথেষ্ট নয়, তো তাজা খবরটা কি যে আমরা পাগল হয়ে মরব। অভিনন্দন। কল্পনা করে নিন 55-60 ডিগ্রি তাপমাত্রায় আপনি জামাকাপড় ছিঁড়ে রাস্তায় প্রথমে 2-4-5 ঘন্টা হ্যাঁ করে ঘুরবে, তারপরে আস্তে করে এরকম পড়ে যাবেন। আর পড়ে যাওয়ার আগে 2-4 জনকে মেরে দেবেন, যা যা কাণ্ড হতে পারে সেটা সব করবেন, আর তারপর মৃত্যু আসবে। আর এই মৃত্যু সবার আগে কার আসবে? তাদের যারা মেগা রিচ নয়। যেরকম পিরামিড হয় না, তো যে এক্সটিংশনটা আছে হিউম্যান স্পেসিসের সেটা নিচে থেকে হবে। নিচে মানে যে সব থেকে গরিব, ওখান থেকে উঠতে 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 কেউই বাঁচবে না। যারা মেগা রিচ তারাও মরে যাবে, কিন্তু সে সবার শেষে যাবে ও সবার কর্মকাণ্ড করে যাবে।
আগে সব গরিবেরা শেষ হবে, হতে 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 দেন টপ অফ দ্য পিরামিড যারা রিসোর্সফুল ছিল তারাও চলে যাবে। লোকজন বলে আপনি কি খালি ভয়ই দেখাবেন নাকি কিছু সলিউশন বলবেন? সমাধান আমি 1000 বার বলে দিয়েছি। আজকেই একজন বলছিল যে ভারতের যে সাধারণ মানুষ আছে তারা অ্যানুয়ালি 2.5 টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ব্যাস, শুধু 2.5 টন। আর এটা সেলিব্রিটিদের একটা পুরো টেবিল দেখিয়েছে, সেভারাল মিলিয়ন টনস অ্যানুয়ালি। সমাধান বুঝতে পারছেন? আমরা আমাদের উপর নিয়ে নিই যে না আমি তো একটা বাল্ব কম জ্বালাবো আর ক্লাইমেট চেঞ্জ বন্ধ করে দেব। আরে ভাই তুই 2.5 টন এমিট করিস, ব্যাস। এমনকি যে অ্যাভারেজ আমেরিকান আছে তারাও 14-15 টন এমিট করে, ব্যাস। ওখানে যে রিয়াল কালপ্রিটস আছে আপনাদেরকে তো খবর পাঠিয়েছিলাম, মনে আছে তো? যে দুনিয়ার যে মোট 60খানা কোম্পানি আছে, হ্যাঁ 4%। 4 তো 25% গুলো। 57 আচ্ছা 57, তার মধ্যে কত পার্সেন্ট আছে? 80% 80% আছে। টপ 4টে কোম্পানি আছে, তাদের মধ্যে 25% এদের মধ্যে। আর টপ 57 কোম্পানি নিয়ে নাও, পৃথিবীর 80% এমিশন তারা করে। আর এই 57 কোম্পানি কি করে? কোম্পানি কি কনসিয়াস হয় নাকি? কোম্পানি কি মানুষ? কোম্পানির মধ্যে চেতনা আছে? কোম্পানি মানে কে? কোম্পানির ওনার। এই লোকগুলোর নিজেদের পার্সোনাল এমিশন মিলিয়নস অফ টনস অফ কার্বন ডাই অক্সাইড হয়। এই যে এদের বাগান বাড়ি আছে, এই যে এদের প্রাইভেট জেট আছে, এই যে এদের লাইফস্টাইল যেটা হয়, কিন্তু এই কথাগুলো তারা কখনোই আপনাকে জানতে দেবে না। উল্টে এরা আপনাদেরই বলবে যে তোমরা না কারপুলিং করতে থাকো। ভাই সাধারণ মানুষ যতই কারপুলিং করুক তা দিয়ে কিছু হবে না। আসল কথা হলো এই যে আমরা যাকে আদর্শ মনে করি সেলিব্রিটি, এদেরকে আমাদের টেনে নিচে নামাতে হবে। আমাদেরকে এদের কনজাম্পশন বন্ধ করতে হবে। আর সাধারণ মানুষেরও যদি কনজাম্পশন বাড়তে থাকে তো কেন বাড়ছে? কারণ মানুষেরা এদেরকে আদর্শ মনে করে। মানুষেরা বলে যদি এ আয়েশ করে এটাই হলো গুড লাইফ, এই যে গুড লাইফটা সেটা আমারও চাই। এ যদি কনজাম্পশন করে তো আমিও কনজাম্পশন করব। আপনার মধ্যে কনজাম্পশনের খিদে সেটা কে বাড়িয়ে তোলে? এই সেলিব্রিটিরাই তো। দেখো আমি আমার ওয়াইফকে নিয়ে কোথায় কোনো পর্বতে উঠে পড়েছি, কোনো একটা সেলিব্রিটি বলো যে সেলিব্রিটি কিন্তু সে কনজাম্পশন সেইভাবে করে না, কনজাম্পশনের অ্যাম্বাসাডার নয়, বলো। আর যত বেশি কনজাম্পশন দেখায় ততটাই আপনারা ওদের চরণে নির্বোধের মতো লুটিয়ে পড়েন। এটাই তো করছেন না? এটাকেই গুড লাইফ বলা হয়। আর এটাই আপনারা করুন আর দুনিয়ার সব মোটিভেটাররা বলবে ভাই এটাতেই তোমার সাকসেস। সাকসেস মানে আর কি হয়? যে তোমরা ওই সেলিব্রিটির কমপক্ষে চাকর হয়ে যাও, তবেই তুমি সাকসেস হবে। সাকসেসফুল নয়, সাকসেস। ভাই তুই সাকসেস হয়ে গেলি। সাধারণ মানুষের কনজাম্পশন এই সেলিব্রিটিরাই তো বাড়িয়ে তুলেছে। পৃথিবীর জনসংখ্যার 0.01% লোক দায়ী এই পুরো গ্রহটাকে ধ্বংস করার জন্য। আর এই কথাগুলো কখনো সামনে আনাই হয় না, বরং দোষী বানানো হয় সাধারণ মানুষকে। আর ওদেরকে বলা হয় ভাই দেখো তোমরা রিসাইক্লিং করতে থাকো, তোমরা একটা বাল্ব কম জ্বালাও, তোমরা গাড়ির জায়গায় না তোমরা একটা কাজ করো, বাসে যাওয়া আসা করো, তোমরা ইলেকট্রিক ভেহিকেল চালাও। কারণ কারণ যে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে সে নিজেই সবথেকে বড় এমিটার। আর সে আপনাকে এটা বলছে না যে এন্ড টু এন্ড পুরো লাইফ সাইকেল নিয়ে নাও। তো ইলেকট্রিক ভেহিকেল অতটাই কার্বন এমিট করে যতটা ফসিল ফিউয়েল, সেটা জানানো হচ্ছে না। স্যার এখানে আরও একটা ফ্যাক্ট আছে, আমি পড়ছিলাম যে লিথিয়াম যে হয় ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি হয়, 1 টন লিথিয়াম এক্সট্র্যাক্ট করার জন্য 20 লাখ লিটার পরিষ্কার জল দরকার। আর আপনাকে বলা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেল থেকে তো ক্রান্তি চলে আসবে, ওগুলোর নাম্বার প্লেটটাও সবুজ হয়। কাদেরকে মূর্খ বানাচ্ছ?
যারা এই গ্রহটাকে পুরো বরবাদ করতে উঠে পড়ে লেগেছে তাদের নামই আমরা নিতে চাই না, কিন্তু ওদের নামগুলো সার্বজনীন। এখনই গিয়ে গুগল করুন যে ওই লোকগুলো কারা। টপ 100 পিপল হু আর রেসপন্সিবল ফর ডিস্ট্রয়িং দ্য প্ল্যানেট থ্রু কার্বন এমিশনস। আপনি পেয়ে যাবেন, কতটা এমিশন করছে সেটাও পেয়ে যাবেন। কিন্তু প্ল্যানেটকে বাঁচানোর দায়িত্ব সাধারণ মানুষের ওপর ফেলা হচ্ছে। একজন মানুষ আছে যিনি বলছেন, দাদা আপনার জামা আপনি আয়রন করবেন না, তাতে নাকি প্ল্যানেট বাঁচবে। মূর্খ সব। সাহস নেই নাকি আসল দোষীদের নাম নেওয়ার? কাপড় না পরলে তো আরোই বেঁচে যাবে। সাধারণ মানুষকে বলো তুমি নগ্ন হয়ে ঘোরো। কারণ দেখো ভাই, কার্বন তো গার্মেন্ট প্রোডাকশনের মধ্যেও এমিট হয়। যা যা তুমি কমিয়ে ফেলবে তার সব কিছু দিয়েই লাভ হবে, কিন্তু কতটা? পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। 1 টন কার্বন বাঁচাও অথবা 1 গিগাটন। আর যাদের নামে গিগাটনগুলো আছে তাদের নাম নিই না, কারণ তাদের দমেই তো এই ব্যবস্থাপনাগুলো চলছে। ওরাই আমাদের রাজা, ওরাই আমাদের নবাব। এখনও এই যে কথাবার্তাগুলো হচ্ছে, যেটা ভিডিওতে পরে পাবলিশ হবে, তো নিচে অনেক জ্ঞানীরা এসে তখন লিখবে যে যখন হলে কথাগুলো বলছিলেন তখন এসি চলছিল কি না। হ্যাঁ, ওরা বলে আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে এত কথা বলেন, তো যখন বলছিলেন তখন এসি চলছিল কি না। এই মূর্খগুলোকে কেউ পড়িয়ে দিয়েছে যে সাধারণ মানুষ যে এসিটা চালায় তার জন্য কার্বন ক্রাইসিস হয়। আমি এটা বলছি না যে সাধারণ মানুষ আরও এমিশন করুক, আমি বলছি যে সাধারণ মানুষদেরও এতটা কনজামশন আর এতটা এমিশন যারা শিখিয়েছে তারা সেলিব্রিটি। আমরা ভুল আদর্শের সাথে ফেঁসে আছি। পলিটিক্সে ভুল আদর্শ, এন্টারটেনমেন্টে ভুল, সারা আদর্শ তো আমাদের এন্টারটেনমেন্টেই আছে না। এন্টারটেনমেন্ট, তারপর ইন্ডাস্ট্রি, তারপর পলিটিক্স। 3 দিক থেকে আমরা কাউকে মহান মনে করি। হয়তো আমাদের মনোরঞ্জন করে ফিল্ম বা ক্রিকেট, অথবা তার কাছে অনেক টাকা আছে, সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বা তার শাসন ক্ষমতা আছে। এই 3টে জিনিসই তো আমাদের মাথায় ভরা আছে না। আর এই 3টের মধ্যে 3টেই নাম্বার 1, 2, 3-এর দোষী এই গ্রহকে ধ্বংস করার জন্য। আর ষড়যন্ত্রটা কি? সাধারণ মানুষ নিজেদেরকে দোষী মনে করে। এমনটাও নয় যে সাধারণ মানুষ দোষী নয়, কিন্তু তাদের দায়িত্ব, তাদের দোষ। সবার প্রথমে তো ওরা এই সেলিব্রিটিদেরকে সেলিব্রিটি বানিয়ে রেখেছে। প্রত্যেক সেলিব্রিটি থেকে একটা ডিক্লারেশন নেওয়া উচিত যে বলো তোমার কার্বন ফুটপ্রিন্ট কত, ডিক্লেয়ার করো। ডিক্লেয়ার করো তোমার কার্বন ফুটপ্রিন্ট কত, তোমার অ্যানুয়াল কার্বন এমিশন কত, ডিক্লেয়ার করো। আর যখন সে ডিক্লেয়ার করবে, তো তোমার তার গায়ে থুতু ফেলতেও ইচ্ছা করবে না। প্রত্যেকটা সেলিব্রিটি তোমাকে এটাই বলছে যে আনলিমিটেড কনজাম্পশন ইজ দ্য পারপাস অফ লাইফ, হ্যাপিনেস কামস ফ্রম কনজাম্পশন। আরে ভাই, কনজাম্পশনের জন্য সেই জিনিসটা তো দরকার যেটা কনজিউম করবে। তুমি কনজাম্পশনের যে কোনো একটা জিনিস বলো যেটাতে আর্থ লাগে না। আর্থ মানে ন্যাচারাল রিসোর্স। এটা কি তৈরি হবে আর্থ ছাড়া? হবে তৈরি, কিন্তু আমি তো এটার কনজাম্পশন করব। আমি ভাবছি যে টেকনোলজি থেকে তৈরি হয়েছে, তা নয়, পৃথিবী থেকে তৈরি হয়েছে। পৃথিবী ছাড়া এটা বানিয়ে দেখাও। আপনি যাকে হাইটেক গেজেট বলে মনে করেন নিজেদের কম্পিউটার, ওটা পৃথিবী ছাড়া বানিয়ে দেখাও তো। এক্ষুনি তো লিথিয়ামের কথা বলছিলে, বিনা লিথিয়ামে তুমি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে দেখাও। আপনার যে মোবাইল ব্যবহার করেন সেটাতেও রেয়ার আর্থ প্রয়োজন, তাছাড়া বানিয়ে দেখাও দেখি। আপনাকে কনজাম্পশন করতে হবে, অত কনজাম্পশন পৃথিবী কিভাবে অ্যাফোর্ড করবে, কোথা থেকে দেবে? অতগুলো মিনারেলস কোত্থেকে আসবে? অতগুলো মিনারেলস তখনই পাবে যখন আপনি পৃথিবীকে একদম ছিঁড়ে খুঁটে ধর্ষণ না করে দেন তার।
আর যে সবথেকে সাধারণ রিসোর্সগুলো আছে সেটাই যদি ধরো তুমি খাবার, ভোজন, এত লোকের খাবার কোথা থেকে নিয়ে আসবো বলো? আবার লোকেরা পেতেও পারে যদি তারা মাংস খাওয়া ছেড়ে দেয়। পৃথিবী জুড়ে 70% বেশি যে জমি চাষ করা হয় তা পশুদের জন্য হয়। পশুদের জন্য কেন হয়? যাতে পশুদের খাওয়াতে পারি, পরে তাদের কেটে আমরা খেতে পারি। এটা কতটা অদ্ভুত! আর লোকেরা বলে না যে এই যে নিরামিষভোজীরাও তো মাটির খাবার খায় আর সেই খাওয়াতেও তাদের সমস্যা। ভাই, 70% ক্ষেত এই জন্যই হয় যাতে পশুদেরকে সয়াবিন খাওয়ানো যেতে পারে। আর তখন ওই পশুদেরকেই মাংসভোজীরা খেয়ে নেয়। আর মাংসভোজীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার আগে কে আছে? সেলিব্রিটিরা। একটা সেলিব্রিটি এক্ষুনি একটা ইনস্টাগ্রামে রিল দিয়ে দিক, দেখো ভাই মর্নিংয়ে আমি ফিশ ফ্রাই খাই, তারপর এটা খাই ওটা খাই। ওই এক রিল থেকে লক্ষ সংস্কারী সব সংস্কার ভুলে গিয়ে বলবে যে দেখো আদর্শ ক্রিকেটার বলেছে ফিশ ফ্রাই খেতে, অথবা আমার আদর্শ গুরুজি বলেছেন যে মুরগি নয় মাছ খাওয়া শুরু করো। হয়ে গেল। এই যে আমরা বলি যে যখন ভারত স্বাধীন হয়েছিল তো অর্ধেকের বেশি লোক এমন ছিল যে শুদ্ধ নিরামিষভোজী। শুদ্ধ নিরামিষভোজী এই অর্থে যে মাংস খায় না, ল্যাক্টো ভেজিটেরিয়ান। ওই সংখ্যা কমে গিয়ে 20% চলে এলো। কেন এটা হলো? অনেক বড় ভূমিকা তো এর মধ্যে সেলিব্রিটিদেরই। ভাই ভাই আপনি এত বড় মাসল কি করে বানালেন, এত বড় বডি কি করে তৈরি হলো? তো দেখাচ্ছে নিজের হাতে কেটেছি, এতগুলো ছাগল ওখানে রাখা আছে, ভাই নিজে হাতে সেটা কেটেছে। কার্বন এমিশনে, ক্লাইমেট চেঞ্জে যে দ্বিতীয় সবথেকে বড় উত্তরদায়ী ফ্যাক্টর, রেসপন্সিবল কজ, ওটা এটাই, মাংস আহার। পুরো একটা প্যাকেজ এটা। যে লাইফে সাকসেস হতে থাকে সে তখন মাংসভোজীও হয়ে যায়। ওই সবগুলো সে করতে থাকে যেটা তাকে ওর আদর্শবাদী সেলিব্রিটি শিখিয়েছে। বাস্তবে আপনার সাকসেসের মানেটাই এটা যে পৃথিবীটা বরবাদ হচ্ছে। একটা মানুষ যদি জীবনে সাকসেস হয়ে যায় এটার মানে এই যে পৃথিবীর বরবাদই আরও বেড়ে গেল। আর সাকসেসের এই কনসেপ্ট কে দিয়েছে? ভগবদ্গীতা তো এটা দেয়নি, বিচারক দার্শনিকরা তো এটা দেয়নি। কৃষ্ণকে বুদ্ধকে যদি জিজ্ঞেস করো যে সাকসেসের মানে কি, তো তারা তো বলবে না। ভাই পার্সোনাল আইল্যান্ড কেনার জন্য তাতে 8জন মেয়ের সাথে মজা করো। নোট ওড়ানোকে, টাকা নয় ডলার, ইসকো সাকসেস বলনে কা। কোনো বুদ্ধিমান মানুষ তো এই কথাটা বলবে না, কিন্তু আপনার সাথে এই কথাটা অনেক বেশি বলা হয়েছে আর আপনি সেটা মানেনও। এটাকেই বলে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জটা অনেক ছোট শব্দ হয়ে গেল। ক্লাইমেট ক্যাটাস্ট্রফি, ইনপেন্ডেন্ট টোটাল অ্যানিহিলেশন। যতক্ষণ বাচ্চার মনে সাকসেসের ওই কনসেপ্ট, ওই পরিভাষা উপস্থিত থাকবে যেটা আছে বর্তমানে, কিন্তু এখন আর সময় নেই, বাঁচানো মুশকিল আছে।
যারা সবচেয়ে অযোগ্য লোক ছিল তাদেরকেই আমরা মাথায় তুলে রেখেছি, পূজিত করি তাদেরকে। মনোরঞ্জনে, উদ্যোগে, রাজনীতিতে, সব জায়গায় সবচেয়ে বেশি যে নির্বোধ হতে পারত সেই একদম সর্বেসর্বা হয়ে বসে রয়েছে, আর আমরা তাদেরই মেনে চলেছি। আমাদেরকে এদের মতো হতে হবে। আপনারা জানেন, প্রজাতি নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের র্যাপিড এভলিউশন শুরু করে দিয়েছে। এই তো খবর বেরিয়েছিল যে ব্যাঙেদের প্রজাতি তারা তাদের রং পাল্টে নিয়েছে। একটা কালো ব্যাঙ ছিল, সে ফর্সা হয়ে গেছে। বলো কেন? ওই প্রজাতির মধ্যে তো তাও একটা ক্ষমতা আছে যে তারা নিজেদেরকে বাঁচাতে পারে। Among all species, the human species is one of the most vulnerable ones. আমাদের কাছে প্রাকৃতিক উপায় নিজেদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা এখন আর কিছু বেঁচে নেই। অন্য স্পিসিসরা কিছু না কিছু করে নিজেদের ঠিক বাঁচিয়ে নেবে। কেউ পৃথিবীর মাটির নিচে আরো গভীরে চলে যাবে, কেউ দু পাহাড়ের মাঝে গহ্বর খুঁজে নিজেদেরকে ঠিক বাঁচিয়ে নেবে। এ কিছু করবে, ও কিছু করবে, সবাই বাঁচবে না, 1-2% হয়তো বাঁচবে, কিন্তু মানুষ কি করবে? আমরা বুদ্ধি ছাড়া পৃথিবীর সংসারের অনেক দুর্বল প্রজাতিদের মধ্যে একজন। শুধু আমাদের কাছে বুদ্ধি আছে। এই শরীর অনেকটাই দুর্বল আমাদের। ধরুন এমন 8-10 প্রজাতির বাচ্চা যারা জন্ম নিয়েছে, আর ধরুন আরেকটা বাচ্চা জন্মেছে, সে হয়তো মানুষের বাচ্চা। সবচেয়ে বেশি, অনেক 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 বেশি দেখভালের প্রয়োজন কার বেশি পড়ে? কখনো দেখেছেন গরুর যে বাচ্চা হয় সে কত তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়? কতক্ষণে? 1 মাস? 1 সপ্তাহ? 24 ঘন্টা? আর মানুষের বাচ্চা উঠে দাঁড়াতে কতটা সময় নেবে? আমরা এতটাই দুর্বল। আমরা বলি যে আমরা শিম্পাঞ্জির থেকে এসছি। ওদের হাত দেখো আর আমাদের হাত দেখো, ওদের লোম দেখো আর আমাদের দেখো। আমাদের শরীরে এখন লোমটাও তো নেই আর। লোমও রক্ষা করে। তুমি ইউভি রেডিয়েশন নিয়ে কিছু বলছিলে না? কি? মানে যে ইউভি ইন্ডেক্স হয় তার একদিক যে এক্সট্রিম করা সেটা 12 নম্বরে হয়। ভারতে দুপুরবেলা বাইরে বেরোলে তখন সেটা 12তেই থাকে। যতটা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আছে আপনার ত্বকের অতটা সহ্য করার মতো ক্ষমতা নেই। ওজোন স্তরে ফুটো হয়ে গেছিল, অনেক বড় ছিল না, ফুটবল মাঠের মতো ছিল। তা আমরা বলছিলাম এ বাবা স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার হয়ে যাবে, কারণ ওজোন স্তর ইউভি রে আটকায়। এবার কি করবে? এই যে সানস্ক্রিন কি সব লাগাও, এটার কোনো মূল্য নেই, এ কিছুই করতে পারবে না। আমরা অনেক দুর্বল শারীরিকভাবে। কুকুর বিড়াল যা পারে খায়, তাও বেঁচে থাকে। আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমরা পরিষ্কার খাবার না পেলে আমরা বাঁচবো না, মরে যাব। আমাদের ইমিউনিটি খুব খারাপভাবে কম্প্রোমাইজ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে 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 আমরা ভেতরের ইমিউন তন্ত্রটা একদম শেষ করে দিয়েছি। যখন তুমি নোংরার মধ্যে থাকবে তো ওটার অনেক ক্ষতি হয়, কিন্তু যেটা একটা লাভ হয় যে ভেতরে ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ হয়ে যায়। আর মানুষ এখন অনেক অনেক বহু বছর ধরেই পরিষ্কারভাবে থাকছে। ওটা লাভ হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে যে আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি। এত আমরা সমস্ত জিনিসের ভ্যাকসিনেশন নিয়েছি যে আমাদের নিজস্ব ইমিউনিটি আর বেঁচে নেই। কিভাবে বাঁচবে? যখনই এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি কোল্যাপস করে যায় আমাদের স্পিসিস এক্সটেন্ড হয়ে যাবে, কারণ ভ্যাকসিনেশন তো পাবো না, আর সেইভাবে কোনো কমফোর্টসও পাওয়া যাবে না।
পৃথিবীর ৩৫% জনসংখ্যা এই সময় ওষুধের ওপরই নির্ভরশীল। এর মধ্যে ২০% এমন আছে তারা যদি ওষুধ না খায় তাহলে ১ মাসের মধ্যে মারা যাবে। তাদের মধ্যে এমনও আছে যে একদিনও ওষুধ না পেলে মারা যাবে। যখন পুরো ইলেকট্রিক গ্রিড কোল্যাপস করবে তখন ফার্মেসিগুলোতে স্টকিং কোথা থেকে আসবে ভাই? ওষুধের প্রোডাকশন কিভাবে হবে, ট্রান্সপোর্টেশন কিভাবে হবে, ডিসপেনশন কিভাবে হবে? এই ৩৫% জনসংখ্যা যারা ওষুধের ওপর নির্ভরশীল তারা কিভাবে বাঁচবে? আর সেলিব্রিটিরা অত সহজে মরবে না। সেলিব্রিটিরা সবার ক্রিয়াকর্ম করে যাবে। সমস্ত ফ্যান্সদের লাশের ওপর সেলিব্রিটিরা গটগট করে আগে এগিয়ে যাবে। যখনই কেউ এই সময় ক্লাইমেট ডিজাস্টার নিয়ে কথা বলছে না, তাকে বয়কট করলেই হবে না। তাকে যতভাবে নিচে নামাতে পারো নামাও। স্যার, যেমনটা আপনি বললেন যে এখন যারা সেলিব্রিটি তারা ফ্যান্সদের লাশের ওপর গটমট করে যাবে, তা সম্বন্ধিত একটা ডেটা আছে যে যেটা আমরা পৃথিবীর শীর্ষে ১% বলি, সেটা এখন যা এমিশন করছে তার জন্য আসন্ন সময় অত্যাধিক গরম আর অন্যান্য এক্সট্রিম ইভেন্টস যা হয় তার জন্য ১৩ লাখ লোক মারা গেছে। পৃথিবীর যে এই টপ 1% এমিটার্স আছেন এরা ১৩ লাখ মৃত্যুর জন্য দায়ী। কিন্তু এদের ওপর কোনো এফআইআর হবে না, এদেরকে আদালতেও নিয়ে যাওয়া হবে না, কারণ এরা সামনাসামনি দাঁড়িয়ে গুলি তো মারেনি, তাই না? আমাদের আইন আর আমাদের জনতা এই কথাটা মাথায়ই নেবে না যে এরাই যে লাইফস্টাইলটা বেঁচেছিল ওই লাইফস্টাইলের কারণে ১৩ লাখ লোক মরেছে। ১৩ লাখ লাশ আমাদের সেলিব্রিটিদের দ্বারা। আর আপনারা এদের পুজো করেন। সমস্ত কথা বুঝতে পারছো কোথায় আসছে? সমস্ত কথা এই জায়গায় আসছে যে আমরা তাদের পুজো করিনি যাদের পুজো করা উচিত ছিল। তো আমরা অনেক ভুল লোকদের আদর্শ বানিয়েছি। দুটো ফলাফল হলো, প্রথমত ওই আদর্শরাই বেশি কার্বন এমিশন করেছে, আর দ্বিতীয় যেহেতু ওরা আমাদের আদর্শ হয়েছে তো আমরাও ওদের থেকে শিখে নিয়ে খুব কনজাম্পশন আর এমিশন করলাম। এইটাই হয়েছে। তো মোটমাট যা কথা দাঁড়ায় ওটা স্পিরিচুয়াল প্রবলেম। যাকে মাথায় তুলে রাখার দরকার ছিল তাদেরকে আমরা মাথায় রাখিনি। আমাদের যারা মনোরঞ্জন করে, মন ভুলিয়ে রাখে, তাদের আমরা মাথায় তুলে রেখেছি। আমরা এটা দেখলাম না যে কার বোধ কতটা, কার চেতনা কতটা তাদের মাথায় বসাই। আমরা দেখি যে কার ব্যাংক ব্যালেন্স কতটা, তাদেরকেই আমরা মাথায় তুলি। এই যে পুরো উদাহরণ দিচ্ছে, পুরো ওয়েডিং প্রসেসটা হয়, এটা আপনাদের লাইফ সাইকেলে ওয়ান অফ দ্য মোস্ট কার্বন ইন্টেন্সিভ মোমেন্ট হয়। এটা আপনারা জানেন? একটা সাধারণ মানুষের জীবনে এই যে পুরো ওয়েডিং প্রসেসটা হয় না, ওয়ান অফ দ্য মোস্ট কার্বন ইন্টেন্সিভ মোমেন্ট হয়, এপিসোড। আর এই সেলিব্রিটিজ নিজেদের ছেলেদের 4 বার করে প্রি ইভেন্ট করায়। এরাই তো আপনাদের শিখিয়েছে না এইসব, মজা করো, মস্তি করো। প্রথমে তো এরা নিজেরাই অনেক কনজাম্পশন এমিশন করেছে, এগুলোই তারা সাধারণ মানুষকে শিখিয়েছে। আর সাধারণ মানুষ এসবেরই স্বপ্ন দেখে যে আমি ওরকমভাবেই বিয়ে করব। আপনি পড়বেন যে যতগুলো এই ডেস্টিনেশন ওয়েডিং হয় ওখানে ওয়েডিং তো ঠিক আছে, ডেস্টিনেশনের কি হলো গুগল করবেন তো লোম খাড়া হয়ে যাবে। ডেস্টিনেশন ওয়েডিংয়ে ওয়েডিং তো ঠিক আছে, ডেস্টিনেশনের কি হবে ওটা পড়বেন। সমস্ত ডেস্টিনেশন ধ্বংস হয়ে গেছে যেখানে ডেস্টিনেশন ওয়েডিং হয়। এই সব কিছু সেলিব্রিটিরা খেয়েছে, আর এদের দেখা দেখি সাধারণ মানুষও খেয়ে নিয়েছে।
স্যার এটা হয়তো আজ থেকে ৪ বছর আগের উদাহরণ। সাউথ আফ্রিকার গুপ্তা ব্রাদার্স ছিল, অলি এসেছিল নিজের বাচ্চাদের বিয়ের জন্যই। তো তারা ২০০ কোটির বিয়ে করেছে, আর এই ২০০ কোটির বিয়ের পিছনে তারা ২৪,০০০ কিলো আবর্জনা ছড়িয়ে গেছিল। আমি একদম এই উদাহরণটাই আমার মাথায় ছিল, আমি বলতেই যাচ্ছিলাম। আর এরপর ওখানকার গ্রামীণরা হয়তো তাতে কিছু করতে চেয়েছিল, হয়তো কিছু আচ্ছা। হয়েছিল, তারপর জল গড়িয়েছে। এরা ভোগের নতুন নতুন প্রতিমূর্তি স্থাপন করে, একের পর এক বড় বড়, আর সাধারণ মানুষ এদের দেখানো রাস্তাতেই চলতে থাকে। এরা বলে, দেখো আমি অনেক বেশি ডিস্ট্রাকশন করে রেখেছি, এবার শোনো তোমরাও তাই করো। তোমরা এখানে বসে আছো না, আপনাদের কার্বন এমিশন খুব বেশি নেই। আপনার ভুল এটা নয় যে আপনি অনেক বেশি কনজাম্পশন করেন। এখানে যতজন লোক বসে আছেন ওখান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের মধ্যে কারোরই আনসাস্টেনেবল কার্বন এমিশন নেই। আমাদের ত্রুটি, আমাদের ভুল, আমাদের দোষ ওখানে নয় যে আমরা নিজেরাই এমিশন করছি। জানেন আমাদের দোষটা কোথায়? আমাদের দোষ হলো আমরা তাদেরকে সাপোর্ট করছি যারা এমিশন করছে। আমরা এমিশন করছি না, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট করছি যারা এমিশন করছে। সেই দিন তোমায় ওই পুরো স্লাইড দেখিয়েছিলাম না, ক্লাইমেট চেঞ্জ বন্ধ করতে হলে প্রভাবশালী ধাপটা কী হবে? ওখানে প্রথমে সবার ওপরে কী ছিল? যে ভাই যতগুলো বাচ্চা জন্ম নেয় তার থেকে একটা কম বাচ্চা জন্ম দাও। এটা বলছি না যে বিনা সন্তান থাকো, বলেছি একটা কম জন্ম দাও। গুগল করবেন যে যাকে আপনি সেলিব্রিটি বলছেন, ওর অ্যাভারেজ নাম্বার অফ কিডস কতগুলো আছে? সাধারণ মানুষের থেকে অনেক বেশি। আর ওর মধ্যে অনেকেই এমন আছে যে নিজেরাই ৭-৮ জনকে জন্ম দিয়েছে, আর বাকিদেরও উৎসাহিত করছে যে তোমরাও আরও জন্ম দাও। যদি গ্রহকে বাঁচাতে হয়, সবচেয়ে প্রভাবশালী পদক্ষেপ এটাই যে একটা বাচ্চা কম জন্ম দাও। তো সেলিব্রিটিরা তো সবচেয়ে বেশি দোষী, কারণ সবচেয়ে বেশি বাচ্চার জন্ম তো তারাই দিচ্ছে, কারণ তারা অ্যাফোর্ড করতে পারে। তাই ওদের ৬ হোক বা ৮টা হোক, তাদের কিছু যায় আসে না। তারা উল্টে আরও উদাহরণ হয়ে যাচ্ছে, দেখো এই দেখো ৬-৮টা তাদেরই হয় যাদের গোনা হয়েছে, আর ধীরে ধীরে ৫ বছর ১০ বছর পর এক এক করে জুটতে থাকে। তখন বেরিয়ে আসে যে একে তো গোনা হয়নি, একে গোনো। আপনার দোষ এটাই, আপনি মূর্খদের এখানে বসিয়ে দিয়েছেন। আর সেই অন্যায়টা কমে যাবে না যদি আপনারা কাপড় ইস্ত্রি করা বন্ধ করে দেন। পুরো কুরুক্ষেত্রটাই এই জন্য ছিল। গীতা, তাতে যা শ্রীকৃষ্ণের শ্রম আছে এই জন্যই করেছেন, যাতে কোনো মূর্খ এইখানে না বসে যায়। কে? দুর্যোধন। এত বড় যুদ্ধ এই জন্য করা হলো যাতে একটা মানুষ এইখানে না বসতে পারে, যার বসা উচিতই নয়। আর আমরা এক নয়, লক্ষ দুর্যোধনকে এখানে বসিয়ে রেখেছি। যাকে এখানে বসিয়ে রাখো সেটাই দুর্যোধন। দুর্যোধন ছাড়া আমরা কাউকে এখানে বসাইনি। স্যার আরও একটা তথ্য ছিল যেটা আমি এক্ষুনি জানতে পারলাম। বায়ু দূষণে দেখা গেছে যে দুনিয়ার সবথেকে দূষিত কিছু শহর আছে, তাদের ৯৯টাই এশিয়াতে, আর ৯৯ এর মধ্যে ৮৩টা ভারতের। বাচ্চারা তালি বাজাও, এ তো একদম মন ভালো হয়ে গেল। দেখো একজন তো, কার ফ্যান ভাই, কোন সেলিব্রিটির? ১০০র মধ্যে ৯৯ পৃথিবীর সব থেকে দূষিত শহর ভারতে আছে, এশিয়াতে। এশিয়াতে আছে। আর আর এই ৮৩টা ৯৯ এর মধ্যে ৮৩ ভারতের। ভারতে। আর টপ 10 এর মধ্যে ৯, সেটাও ভারতে। ওটাও ভারতের। আর আপনাদের বেশিরভাগ সেলিব্রিটি যাদের আপনারা পুজো করেন তারা বেশিরভাগ সময় ভারতে থাকতেই চায় না। কারোর কারোর তো বিদেশে বড় বড় ম্যানশন আছে, তারা ওখানেই থাকে। ওরা থোড়াই ভারতের মতো দূষিত, নোংরা আর ভিড়ভাড় সমগ্র দেশে আমার আপনার সাথে থাকবে। কোন মুভিটা ছিল যে কিছু এরকম ছিল,
যে ও নিজের জানলার সামনে দাঁড়িয়ে দেখছে বাইরেটা, আর বাইরে ও একটা ডায়নামাইট দিয়ে বিস্ফোরণ করে লাইন ঢোকাচ্ছে। পুরনো একটা ইংরাজি মুভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তখন ওখানে ও যখন ডায়নামাইট লাগাচ্ছিল তখন সেখানে অনেকের মৃত্যু হয়েছিল। তখন ও ওখানে এক রেল লাইন বিছানোর জন্য ডায়নামাইট লাগিয়ে ব্লাস্ট করছে, তারপর আগে যাচ্ছে। তখন ওখানে এটা হতো যে দিনে একটা করে শ্রমিক মারা যেত। তখনও একটা ওখানে মহিলা চরিত্র আছে, সে এসে ওকে বলে বলে যে যে এত বেশি মরে যাচ্ছে, দ্যাট ডাজ নট বদার ইউ। তখন সে দাঁড়িয়ে আছে বাইরে দেখছে হাতে সিগারেট নিয়ে, তো একদম টানছে এভাবে ধোঁয়া। সিনলার্স লিস্টে ট্রেন কেন চলবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলছি তো, তুমি শোনো। তো সে টানছে আর বলছে, পিগস আর দেয়ার টু বি স্লটার্ড। একজন সেলিব্রিটি মানুষ, একজন বড় উদ্যোগপতি, সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এরা অনেক বেশি কি আছে, রেলওয়ে লাইন। রেল লাইন্স আছে, রেলওয়েজ আছে। ইউএসএ তে প্রাইভেটাইজড হয়, ওখানে এইসবেরও প্রাইভেট ওনারশিপ হয়। তো সে একটা লাইন লাগাচ্ছে, তখন ওখানে এসে বলছে যে এত বেশি মরে যাচ্ছে সবাই, বলছে পিগস এক্সিস্ট টু বি স্লটার্ড। এক সেলিব্রিটির নজরে সাধারণ মানুষ পিগস হয়। এরা আছেই কি জন্য? মরার জন্য। মরতে দাও। আর যদি মরেও যাতে কি হবে? এদের জীবনের দাম আছে নাকি? মরতে দাও এদের। ওদের নজরে আপনারা পিগ, আপনার নজরে ও দেবতা। এটাই হলো সমীকরণ। আর কিছু? না না, আপনারা একে দেখুন আর ভাবুন কি পৃথিবী ছাড়ছেন আপনারা এদের জন্য। হুম, 1-8 ডিগ্রি বেড়ে যাচ্ছে আর তখন আমরা সেই নিয়ে কথা বলছি। 4-5 ডিগ্রিতে কি আর করবে? কুচু কুচু করলে সব হয়ে যায় নাকি? কি ছেড়ে যাচ্ছি আমরা? তুমি ওখানে কেন বসে? আমি এরকমই শাস্তি দিই। ওঠো, আসো। আহ, কি শাস্তি দেওয়া যায় তোমাকে? হুম, কার সাথে এসেছো? কে নিয়ে এসছে? কে? আপনি একে পেছনে কেন বসিয়েছেন? ও চিৎকার করবে ভেবে। কই, চিৎকার তো করলো না। হুম, ঠিক আছে, পরের বার এলে সামনে এসে বসবে। ঠিক আছে? কি নাম তোমার? এই ছেলেটার জন্য তো কিছু করতে হবে না? পরের বারে এসে কোথায় বসবে? এইখানে বসবে, এটাই তোমার জায়গা। ঠিক আছে?